শিব শক্তির সম্মিলিত জায়গা। এ যেন এক মহাপুণ্যভূমি। শ্রাবণ মাস শুরুর 15 দিন আগে থেকেই 3 কিলোমিটার দূর থেকে যার লাইন পড়ে। টাকা দিয়ে টিকিট কাটা ভিআইপি দর্শনও যেখানে নর্মাল দর্শনের থেকে কিছু কম নয়। সর্বোপরি মাওদের এলাকা দিয়ে এগিয়ে যাওয়ার গা ছমছমে কাহিনী। তার সাথে থাকছে বাসুকীনাথ জ্যোতির্লিঙ্গের গল্প। ঝাড়খণ্ডের মাওবাদী এলাকার আলোবিহীন রাস্তা ধরে রাতে ফেরার অভিজ্ঞতার কথা। দেওঘর যাত্রা ও বাবা বৈদ্যনাথ দর্শনের সমস্ত টুকিটাকি ইনফরমেশন নিয়ে একটি সম্পূর্ণ তথ্য ভিডিও হতে চলেছে এটি। তো চলুন আর দেরি কিসে, শুরু করি আজকের ভিডিও। প্রথমেই যে প্রশ্ন আসে সেটা হচ্ছে দেওঘর পৌঁছাবো কিভাবে। ভারতের যে কোনো জায়গা থেকেই ট্রেন পথে আপনারা পৌঁছে যান জেসিডি এবং সেখান থেকেই চলে যান দেওঘর। আমি যাচ্ছিলাম কলকাতা থেকে। কলকাতা বা হাওড়া উভয় স্টেশন থেকে আপনারা জেসিডি জাংশন যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা ফ্লাইটে আসলে পরে আসুন দেওঘর এয়ারপোর্ট। এছাড়াও আপনারা সড়ক পথেও পৌঁছে যেতে পারেন মনোরম প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ দেওঘরে। চলুন এবার আমার ট্যুরের ইটারনারিটা খানিকটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আশা করি এতে আপনারা উপকৃত হবেন। আমি নিয়েছিলাম কলকাতা স্টেশন থেকে আকালতাক এক্সপ্রেস। এটা নেবার মূলত একটাই কারণ ছিল, এটা সকাল 7:30 নাগাদ কলকাতা স্টেশন থেকে ছাড়ছে এবং দুপুর 12টার মধ্যে জেসিডি পৌঁছে দেয়। সুতরাং সে হাফ দিনটাও আমি কাজে লাগাতে পারবো। ট্রেনের স্পিডও ভালো ছিল এবং আইডিয়াটা আমার ভালোই ছিল, যদি না মাঝপথে এসে যেত একটা মোষ। হ্যাঁ বন্ধুরা, ট্রেনটা তখন ছুটছে 140 গতিবেগে। সামনের ঠিক এসে গেল একটা মোষ আর ট্রেনটা দিলেও তাকে মেরে, লোকজন করলো ঘেরাও। সব মিলিয়ে হয়ে গেল প্রায় 8 ঘন্টা 45 মিনিটের লেট। সেই দেরিটাই হয়েছিল আমাদের জেসিডি স্টেশনে পৌঁছাতে। এছাড়া ট্রেনটি কিন্তু কোনো লেট করেনি। সুতরাং এই দারুণ ট্রেনটিতে করে আপনারাও কিন্তু আপনাদের সফর শুরু করতে পারেন। এবারে ট্যুরেতে আমি আমার বাবা মাকেও নিয়ে যাচ্ছিলাম তীর্থ করতে। তীর্থ কেন বলছি, চলো সেটা এবার জেনে নিই। রাবণ মহাদেবের ভীষণ তপস্যা করেছিল, সেটা আমরা সবাই জানি, কিন্তু তবুও মহাদেব দেখা দিচ্ছিলেন না। তখন রাবণ একে একে করে নিজের 9খানা মাথা কেটে মহাদেবকে উৎসর্গ করেন। 10 নম্বর মাথা যখন রাবণ কাটতে যাবে তখন সে শিব ঠাকুরের দেখা পায়। এখানে শিব ঠাকুর বৈদ্যরূপে কাজ করেছিলেন বলে এখানে তিনি বৈদ্যনাথ নামেই জ্ঞাত। কিন্তু এখানেই শেষ নয়, রাবণ চায় শিবলিঙ্গকে তার সোনার লঙ্কাতে নিয়ে যেতে। এখানেই হয় বিপত্তি, দেবতারা প্রমাদ গোনেন। কিন্তু শিব ঠাকুর একটি শর্ত দেন যে মাঝপথে লিঙ্গকে কোথাও রাখা চলবে না। রাবণ তাতে রাজি হয়, কিন্তু মাঝপথে ত্রিকুট পর্বতে রাবণকে তার রথ অবতরণ করতে হয়, কারণ রাবণের এসেছিল প্রাকৃতিক বেগ। গণেশদেব এখানে বালকের রূপে আসেন এবং রাবণের থেকে লিঙ্গটিকে নিয়ে বৈদ্যনাথ ধামে স্থাপন করেন। এখান থেকে উৎপত্তি হয় জ্যোতির্লিঙ্গের। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম। কিন্তু শুধু তাই নয়, মা সতী যখন তার বাবার দ্বারা অপমানিত হয়ে যজ্ঞে নিজের দেহ দান করেন, তখন শিব ঠাকুর রেগে গিয়ে সতীর দেহ নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ঘুরতে থাকেন। শিব ঠাকুরকে শান্ত করার জন্য তখন নারায়ণ মা সতীর দেহকে 51টি টুকরে খণ্ড করেন। পৃথিবীর যেখানে যেখানে এই 51টি টুকরো পড়ে সেখানেতেই গড়ে ওঠে সতীপীঠ। ঠিক এইখানেতেই, মানে যেখানে বাবা বৈদ্যনাথের মন্দির রয়েছে সেখানেতেই পড়ে মায়ের হৃদয়। সুতরাং এটি জ্যোতির্লিঙ্গ হওয়ার সাথে সাথেও 51 সতীপীঠের অন্যতম পীঠও বটে। আচ্ছা, জেসিডি স্টেশনে তো আপনারা নেমে গেলেন। এবারেতে সেখান থেকে অটো বা ট্যাক্সি কিছু ধরে নিন। জেসিডি থেকে দেওঘরের ডিস্টেন্স 8.5 থেকে 10 কিলোমিটার মতো আপনার হোটেলের অবস্থান অনুযায়ী। স্টেশনেতে আমাদের সাথে আলাপ হয় ড্রাইভার জিতেন্দারের। সে তার 4 নম্বর নতুন গাড়িটা সবে পুজো করে নিয়ে সেদিনকে স্টেশনে এসছে প্রথম প্যাসেঞ্জার তুলতে। আর কি, টয়োটার নতুন গাড়ি মাত্র 400 টাকা দিয়ে 10 কিলোমিটার নিয়ে যাচ্ছে শুনে আমরা সবাই মিলে গিয়ে চেপে বসলাম তার গাড়িতে। সত্যি বলতেই হয়, ড্রাইভার সাহেবের হাতটি কিন্তু একদম দুর্দান্ত। দেওঘরের রাস্তায় ইতিউতি অনেক গরুর পাল, লোকজন দেখলাম খুবই হুটপাট এদিক ওদিক রাস্তা পার হয়। এই সমস্ত কিছু এড়িয়ে তার গাড়ির হাতটি কিন্তু সত্যি দারুণ পাকা। আমরা তাকে খানিকক্ষণ হোটেলেতেই অপেক্ষা করতে বললাম। হোটেলে গিয়ে সামান্য একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করেই আমরা সেদিনকে বেরিয়ে পড়লাম বাবা বাসুকীনাথের উদ্দেশ্যে। বাসুকীনাথ যাওয়ার পথে একমাত্র ত্রিকুট পর্বতই পড়ে, তাই জন্য এলাম দেখতে। কিন্তু এখানেতে হনুমানের উৎপাত কিন্তু একটু বেশি, তাই জন্য আপনার হাতের যা কিছু জিনিসপত্র সেগুলো কিন্তু খুব সামলে রাখবেন। ছোট ছোট সিঁড়ি, সুতরাং আশা করি এখানে আপনাদের উঠতে অসুবিধা হবে না। নেবেই দেখা পেলাম জ্যান্ত শিব ঠাকুরের, অবশ্যই বহুরূপী। এখানে আপনারা দেখতে পাবেন এই মন্দিরগুলো। আলাদা করে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের 3টে শৃঙ্গ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার পালা দেওঘর থেকে 50 কিলোমিটার দূরে দুমকা অঞ্চলে যাওয়ার জন্য। এটা অবশ্যই গ্রাম পঞ্চায়েতের এলাকা এবং বলা বাহুল্য এটা সেই বিখ্যাত মাওবাদীদের এলাকারই অন্তর্গত। রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, যা সরকার করছে। কিছুদিন আগে ছবি আনন্দবাজারে দেখেছিলাম, কখনোই ভাবিনি যে সেখানে নিজেই গিয়ে উপস্থিত হব।
বৈদ্যনাথ গেলে পরে বাসুকীনাথ দর্শন করতেই হয়, তবে এক্ষেত্রে একটু সাবধানতা বাণী দিয়ে রাখি। যদি আপনারা ভিআইপি দর্শন করতে চান তাহলে অবশ্যই 300 টাকা দিয়ে আলাদা করে ভিআইপি কাউন্টার থেকে টিকিট কেটে ভিআইপি লাইনেতেই দাঁড়াবেন। কোনো পান্ডার চক্করে পড়ে মাত্র 100 বা 200 টাকার লোভেতে যেতে যাবেন না, কারণ এদের কোনোই ক্ষমতা নেই। শুধুমাত্র পেছন গেটের একটা ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে এরা আপনাকে পুশ আপ করবে। আপনার কি অবস্থা তা এরা দেখবে না। আমাদের অবস্থা খানিকটা এরকমই হয়েছিল, হাত পায়ের নখ ভেঙে দম বন্ধ হয়ে প্রায় মারা যাওয়ার মতো পরিস্থিতি। এই পান্ডাদের শুধুমাত্র টাকা নেওয়ার থেকেই কিন্তু মতলব, সুতরাং একটু সাবধানে থাকবেন। ফিরতে ফিরতে অবশ্যই রাত হয়ে গেছিল, সন্ধে প্রায় 7টা সাড়ে 7টা বাজে, কিন্তু মনে হচ্ছিল রাত 11টা 12টা হবে। ঝাড়খণ্ডের রাস্তাতে বন্ধুরা একটাও আলো নেই। উফ, কি নিশ্ছিদ্র অন্ধকার। কিন্তু ড্রাইভার সাহেবের হাতটি সত্যিই পাকা, তার সঙ্গে তার অসাধারণ অভিজ্ঞতা। গাড়িতে লাইটের খেলা কাকে বলে তা অনেকদিন পর কাউকে দেখলাম, দারুণ লাগলো বটে। তিনি আলাদা করে দাঁড় করালেন এই দুর্গা ভান্ডারের সামনে। এখানকার প্যারা নাকি বিখ্যাত, একসঙ্গে 20 দিন রেখে দিলে পরেও কোনো নষ্ট হয় না। প্যারার টেস্ট কিন্তু সত্যি অসাধারণ ছিল। এখানে আমরা সবাই চাও খেলাম, তারপর তিনি সযত্নে আমাদেরকে রাতে হোটেলেতে পৌঁছে দিলেন। বলা বাহুল্য, মাওদের এলাকাতেও রাতে আমাদের কোনোই অসুবিধে হয়নি। বাসুকীনাথের আমাদের পরিণতির কথা জানতে পেরে তিনি তার চেনা পান্ডার সঙ্গে আমাদেরকে সেদিন রাতেই কথা বলিয়ে দিয়েছিলেন। পরের দিন তিনি মন্দিরের বাইরেই আমাদেরকে সঙ্গে দেখা করেন। আমার বাবা যেহেতু খুবই বয়স্ক, পায়ে হাঁটতে পারে না, তাকে নিয়ে আলাদা জায়গায় ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে রাখে এবং ভেতর থেকেই তাকে দর্শনও করিয়ে দেয়। আমরা শুধুমাত্র তার হাতে ভিআইপি টিকিটের মূল্যটুকু ধরে দিয়েই নিশ্চিন্ত ছিলাম। অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, এখানেও ভিআইপি টিকিট মাত্র 300 টাকা করে। দুজন ভিভিআইপি আসে সেদিনকে, তার ফলে লাইন দাঁড়িয়ে থাকে প্রায় 2.5 ঘন্টা। ফলে যেখানে 50 জন দাঁড়াতে পারে না সেখানে কয়েক হাজার জনের ভিড় হয়ে যায়। উপরন্তু শুরু হয় সেই ঠেলাঠেলি। পান্ডামশাই ভিড়ের মধ্যে ঢুকে আমাদেরকে ঠেলে বার করে মেইন স্রোতে ভিআইপি লাইনের মধ্যে আমাদেরকে ফাইনালি পোস্টিং করে দেন। তারপরের ব্যাপারটা অনেকটাই মসৃণ ছিল। মন্দিরে দর্শনও আমরা খুব ভালোভাবেই করেছি। পান্ডার নম্বরও স্ক্রিনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম, যদি লাগে তাহলে পরে আপনারাও কন্ট্যাক্ট করতে পারেন। ঘটের জল অর্ধেক আমার গায়ের ওপর পড়ে গেছিল, জামা পুরো সবসবে ভিজে, মাথার কপালের তিলকপত্র সব উঠে গেছে। আশা করি এই পাজামার অবস্থা থেকে বুঝতেই পারা যাচ্ছে যে সেদিনকে মন্দিরে আমরা ঠিক কতটা যুদ্ধ করেছি। তা সত্ত্বেও রুম টুর তো এক বানতা হ্যাঁ। সো যে হোটেলের যে রুম আমরা নিয়েছিলাম তাতে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আছে। একটা সুন্দর ব্যালকনিও আছে যার থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর। এছাড়া এসি, ছোট একটা মিনি ফ্রিজ, টিভি, টি কেটেল, চা করার সরঞ্জাম এবং 24 ঘন্টার জল থেকে শুরু করে গিজার সবই আছে। হোটেলের নাম যদি চাও তাহলে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করো, হোটেলের নামও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই সোজা সামনের রাস্তাটা এটাই চলে যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে। দুপুরের দিকে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরেই বেরিয়ে পড়ো হচ্ছে অনুকূল বাবার আশ্রম, নলাখা মন্দির আর শিবগঙ্গা ঘাট দেখার জন্য। এছাড়া সন্ধেবেলাতে তোমরা আবার মন্দিরে গিয়ে সন্ধ্যারতিও দেখতে পারো। যদি পরের দিন থাকো তাহলে অবশ্যই তপোবন পাহাড় এবং নন্দন পাহাড় ঘুরে দেখো। তপোবন পাহাড়ে কি কি দেখার জায়গা আছে তা আমি একসাথে শেয়ার করে দিলাম। পরের দিন ছিল আমাদের ফেরার পালা। সকালে বন্দে ভারত এক্সপ্রেস। অবশ্যই ফোন করলাম ড্রাইভার জিতেন্দারকে, তিনি একদম সকাল সকাল গাড়ি নিয়ে উপস্থিত হয়ে গেলেন। এদিনকে ছিল রেনল্ডের আর একটা গাড়ি। ভালো করে গাড়িতে বসে সুন্দর করে অতি শীঘ্রই তিনি আমাদেরকে প্রায় 8.5 কিলোমিটার রাস্তা মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে দিলেন স্টেশনে। না, কোনো রাফ ড্রাইভিং নয়। এগেন ড্রাইভারের হাতটা কিন্তু সত্যি দুর্দান্ত বলতেই হচ্ছে। চলুন তাহলে এবারে আপনাদের সাথে বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা একটু শর্টে শেয়ার করে নিই। অল ওভার বন্দে ভারতের রানিংটা খুবই ভালো ছিল। আগে পিছে কিছু 10 মিনিট, 40 মিনিট, 20 মিনিটের লেট থাকলে পরেও হাওড়া স্টেশনে পুরো অন টাইমই ঢুকেছিল। ঢোকার সাথে সাথেই তারা প্রোভাইড করেছিল একটা করে 1 লিটারের জলের বোতল এবং একটা করে বিস্কুটের প্যাকেট, চা এবং বিস্কুটের প্যাকেট অ্যাজ আ স্ন্যাক্স। এবং তারপরেতে ছিল হচ্ছে দুপুরের খাবার। এই ছিল আমার একদিনের দেওঘর ভ্রমণ এবং বৈদ্যনাথ ও বাসুকীনাথ দর্শন। তার সঙ্গে দুটো অসাম পার্সনের কন্ট্যাক্ট পাওয়া, যেগুলো আমি অলরেডি তোমাদের সাথেও শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে পরে আর হেল্পফুল লাগলে পরে এবং তথ্য সমৃদ্ধ লাগলে পরে একটা লাইক করতে, শেয়ার, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। ছোট ছোট অনেক তথ্য আমি ভিডিওর মাঝে শেয়ার করেছি, যেগুলো কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটাকে পুরোটা দেখো, তবেই তোমরা জানতে পারবে। ঠিক আছে, আজ তাহলে এখানেই বলছি টাটা, স্টে ব্লেসড। আরে চলে যাচ্ছ নাকি? এই জন্য তো বলি পুরো ভিডিওটা দেখো, তবেই তো পুরো ইনফরমেশন পাবে। এখনো তো ভিডিও শেষই হয়নি। বলি বন্দে ভারতে দুপুরের খাবার যেটা দিয়েছিল লাঞ্চে, সেটা দেখবে না? জানবে না কি কি দিয়েছিল?
চলো তাহলে এবার সেটাও এক ঝলক দেখে নিই। দুপুরের খাবার যাতে ছিল হচ্ছে ভাত, একটা মুগের ডাল, একটা আলু ভাজা যেটাতে একটু লাল লঙ্কার পরিমাণটা বেশি ছিল, যদি তুমি লঙ্কা একটু কম খাও তাহলে তোমার ঝাল লাগতে পারে। এছাড়া 2 পিস সলিড পিসের চিকেন কারি, মিষ্টি দই, যদিও আমার মিষ্টি দইয়ের কৌটোটা ফাটা ছিল সাইড থেকে পুরো, আর ওপরের কভারটাও খোলা যাচ্ছিল না, সেটা তাদেরকে বদলে দিতে বলতে তারা বললো যে আর স্টক নেই, এবং টক দই নিয়ে এসে উপস্থিত হলো। এগেন আমি টক দইটা খাইনি। এছাড়া ছিল হচ্ছে 2টো রুটি এবং সবার শেষে ভ্যানিলা আইসক্রিম। যাই হোক, এই ছিল অল ওভার রান্নি। ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেতে ভুলবেন না। তাহলে এখানেই বলছি টাটা, সবাই ভালো থাকবেন। বাবা বৈদ্যনাথ আপনাদের সবার মঙ্গল করুন।